ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন 50-এ 2026-এ 50-এর বেশি সিট পাবে না, এবং দিল্লিতে এইরকম রেজাল্টের ফলে 2029 অবধি তোমাদের সরকার থাকবেই না। উনি 12 পাস রাজনৈতিক নেতা, আজকাল কি টিয়া পাখি নিয়ে ভিক্টোরিয়ার সামনে বা কোথাও বসছে কিনা আমার জানা নেই। আবার বলছি, প্রবলেমটা কি বলো সুমনদা, মানে পলিটিক্সে এডুকেশন কোয়ালিফিকেশনটা কমে যাওয়ার ফলে মানুষের ভুলভাল বকাটা রোগ হয়েছে। উনার সুস্থতা কামনা করি, শুভনন্দন জানাই ওনাকে, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, পলিটিক্যাল এন্টারটেনমেন্ট করতে থাকুন। কদিন বাইরে আছেন, কবে ভিতরে যাবেন কেউ জানে না। না, আমার বক্তব্য হচ্ছে অভিষেক ব্যানার্জি যখন এতই কোয়ালিটিলেস নেতা, তাকে এসে অমিত শাহকে আক্রমণ করতে হয় কেন? তাকে এসে নরেন্দ্র মোদীকে বলতে হয় কেন? তার কারণ ওনারাও জানেন যে ভয় পায় মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে। 21-এ মাটি ধরিয়েছে, 24-এ ঘাড় ধাক্কা দিয়েছে, 26-এ এমন হাল করবে এ রাজ্যে বিরোধী দল হওয়ার অকাতটুকু থাকবে না। এই যারা বাঙালি অদ্ভুত তামাশা আছে রাজাদা, দেখবেন এই নিয়ে বহুবার আমরা খবরও করেছি যে কখনো এসে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী একেবারে একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন না। একেবারে সরকার, তৃণমূল পরিচালিত সরকার এইভাবে বলেন। গত স্পিচ অবধি আপনি লক্ষ্য করে দেখবেন এক্স্যাক্টলি তাই হয়েছে। একবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম অবধি নেননি। আজকে আবার ছবিটা পাল্টে গেল, বারবার সেই পুরনো ভাতিজা এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণের জন্য ফিরলেন। এটা কি না, এখন ওটা পরিষ্কার। হ্যাঁ, এতকাল যেটা ছিল যে এখানকার যে সরকার আছে তাদের সঙ্গে একটা, আমরা যেহেতু কেন্দ্রের সরকার আছি, এই সরকারের সঙ্গে আমাদের প্রোটোকলটা হচ্ছে সরকার ভার্সেস সরকার, ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের। কিন্তু যখন রাজনীতির লড়াইটা এসে যাচ্ছে তখন আর তো সরকারের ব্যাপার নেই এই রাজনীতি। হ্যাঁ, এখন যেটা এসে যাচ্ছে সেটা হচ্ছে যে একটা পারিবারিক দল যেভাবে চলছে তার মুখোশটা খুলে দেবো। আমি যে তৃণমূল সরকার করি, পরিবারবাদটা আমি তুলে ধরতে পারবো না। তো পরিবারবাদটা তুলে ধরার জন্যই নাম ধরতে হচ্ছে। এবং কি হতে পারে এরপরে, যখন পরিষ্কার বলছে এরপরে আসবে ভাইপো, অর্থাৎ একই পরিবারের মধ্যেই শাসনটা চলতে থাকবে। বাংলায় কি এই জিনিস কখনো ঘটেছে? গোটা দেশে ইন্টারন্যাশনাল ভাইপো আছে এর মধ্যে। যেই ভাইপো ধরুন সারা জীবন একটা ব্যাটে বল না খেলে বিসিসিআই এর চেয়ারপারসন হয়ে যাচ্ছেন, সেই জয়সা ভাইপো, তার ভাইপো আমরা জানি, যার 2014 সালের আগে ব্যাংকের অ্যাকাউন্টে কত ছিল আর এক বছরের মধ্যে 16,000 গুণ টাকা বাড়ে। তিনি ইন্টারন্যাশনাল ভাইপো, তিনি ইন্টারন্যাশনাল ভাইপো। পরিবার গোটা বিজেপি সেই জলের কোম্পানির কথা বলছো যে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে কিছু না করে। পরিবারবাদ নিয়ে বিজেপি বলবে? গোপীনাথ এই মুহূর্তের আরেকটা বড় খবর আপনাদের বলি, ব্রিটেনের প্রধানমন্ত্রী তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে তারা সমর্থন জানিয়েছেন ঠিকই, কিন্তু ব্রিটেনকে কোনোভাবে বেসকে ব্যবহার করতে দিয়েছেন, কিন্তু ইরাকের যুদ্ধ থেকে তারা শিক্ষা নিয়েছেন এবং তারা ব্রিটেনের বেসকে কোনোভাবে এই যুদ্ধে ব্যবহার করতে দেবেন না আমেরিকাকে। আমি বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একবার যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক সম্মেলন শুরু হবে, এর আগে স্পেনের কথা আপনাদের বললাম, ব্রিটেনের কথা বললাম। আমেরিকার পক্ষে দুটোর কোনোটাই সুখবর নয়। আমি বলছি আপনি মানে কি থেকে বলছেন যে আজকে রাতেই একটা বড় অ্যাটাক হতে পারে? দেখুন কি হয়েছে, আমেরিকা ন্যাটো ফোর্সের উপরে একটা টান আছে, এবং ন্যাটো ফোর্সের মধ্যে ফ্রান্স একটা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে মেডিটেরিয়ানে আছে একদম। কিন্তু ব্রিটেন দুটো জিনিস করেছে, একটা হচ্ছে ডিয়েগো গার্সিয়াতে যে বেসটা আছে, ইট ইজ সামার, আমি মানে ওর উপর দিয়ে ফ্লাই করেছি মরিশাস যাওয়ার সময় গভর্নমেন্টের কাজে। তো ডিয়েগো গার্সিয়া ছোট্ট একটা দ্বীপ, কিন্তু ওটা ব্রিটেন কন্ট্রোল করে, আমেরিকা ব্যবহার করতো। ওটা বলেছে আমরা ব্যবহার করতে দেবো না ডিয়েগো গার্সিয়া বেসকে। উনি আজকে যেটা বলেছেন যে শুধু বেসটা ব্যবহার করতে দিয়েছি, কিন্তু এই যুদ্ধের মধ্যে ব্যবহার করতে দেবো না। এবং আরেকটা ব্যাপার হয়েছে, ইরাক থেকে ব্রিটেন সাইপ্রাসে একটা ইউকে এর বেস ছিল, সেইটাতে অ্যাটাক করেছে ইরান, এবং ওটা নাকি আজকে ইউকে ইভ্যাকুয়েট করছে। তো প্রথমে কিন্তু ইউকে এবং ইউক্রেন এই দুটো কান্ট্রি স্ট্রংলি এটা সাপোর্ট করেছিল ইসরায়েল এবং আমেরিকার অ্যাটাকটা। এখন ইউকে একটু পিছনে খেলছে, জার্মানি চুপ আছে, এবং অনেক ইউরোপিয়ান দেশের মধ্যে যেমন টার্কি চুপ করে আছে। টার্কি কিন্তু ন্যাটোর মেম্বার এবং একমাত্র ইসলামিক কান্ট্রি যে ন্যাটোর মেম্বার, এবং তারা চুপ করে আছে। এইবার এইখানে আমি যে কারণে ওইটা বলেছি, দেখুন লম্বা যুদ্ধ মানে আপনি যদি 3 বছর 4 বছরের লম্বা যুদ্ধের কথা বলেন, সেইটা তো কোনোভাবে হবে না। এই যুদ্ধটা যেটা আমি চিন্তা করছিলাম 6-7 দিন ম্যাক্সিমাম টানবে একটা এত বড় একটা দেশের সাথে, সেইটা হয়তো
আরেকটু বেশি টানতে পারে, বাট তার বেশি টানলে গভর্নমেন্ট পড়ে যাবে, আমেরিকাতে গভর্নমেন্ট পড়ে যাবে, কারণ দে আর শাই অফ বডি ব্যাগস, তারা বডি ব্যাগ নিতে পারে। ব্রিগেডিয়ার ঘোষের কাছে একবার যাব, দর্শকদের জানাবো যে সংযুক্ত আরব আমিরশাহী এখন স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে জনগণের কাছে তারা জরুরি এবং অত্যাবশ্যকীয় জিনিস শুধু কিনতে পারবেন, সাধারণভাবে কেনাকাটা বন্ধ রাখার নির্দেশ। একদিকে বাজারের ওপর কন্ট্রোল, অন্যদিকে নিঃসন্দেহে মজুদ জিনিসপত্র মজুদের দিকেও একটা স্পষ্ট ইঙ্গিত আছে। আবার বলছি, সংযুক্ত আরব আমিরশাহী জানালো যে নাগরিকরা জরুরি যে জিনিসগুলো অত্যাবশ্যকীয় জিনিস সেইগুলো যেন কেনেন, অন্য জিনিস এই মুহূর্তে কেনাকাটা না করেন। কি বলতে পারেন আজ ডোনাল্ড ট্রাম্প? যে কোনো মুহূর্তে সাংবাদিক সম্মেলন। ডোনাল্ড ট্রাম্প নিজেও জানেন না উনি কি বলতে পারেন। আই এম সরি টু সে, একজন রাষ্ট্রনেতা সকালবেলা বলে দুপুরবেলা ফেরত নিয়ে, বিকেলবেলা আবার বলে, সন্ধ্যেবেলা আবার ফেরত নেয়, এটা গত 1 বছর 1 মাস ধরে আমরা কন্টিনিউয়াসলি দেখে আসছি। কাজে উনি কি বলছেন না বলছেন তার উপর ভরসা করে এবিপি আনন্দ প্রতিবেদন দেবে, আই থিঙ্ক ইভেন ডেরোগেটরি। আচ্ছা, আমার যেটা ধারণা যে খুব ইন্টারেস্টিং, আমি একটা হ্যাপিনিংসটা ঘটছে ইরানেতে, যখন সেখানকার পথে মানুষ নামলো, এত লক্ষ মানুষ মারা গেল, কিছু করলো না। তখন রেজিম চেঞ্জের ফলে জনগণের সরকার আসলে আমেরিকার পক্ষে যাবে, যখন যেটা বুঝলো ওটা নাও হতে পারে। এখন যে খবরটা আসছে বা ধারণা হচ্ছে, ইন্টারিম কাউন্সিল যাকে বসাবে তার সঙ্গে কিন্তু লাইন আপ করে ফেলেছে, যে ইন্টারিম কাউন্সিলে আসবে। ওদের তো আমরা দেখেছি না, আয়াতুল্লাহ খামেনির পরে যারা লাইন আপ পড়েছিল তার সব শেষ হয়ে গেছে। এখন যার ইন্টারিম কাউন্সিলের যে আছে, আরিফা বলে তার নাম, তার সঙ্গে আমেরিকার একটা মোটামুটি একটা মোজার্ডের মাধ্যমে একটা লেনদেন হয়ে গেছে, বুঝেছেন? এখন আমেরিকা মনে করছে এই লোকটাকে যদি বসানো যায় তাহলে কিন্তু আমাদের পাপেট সরকার, ওরা চায় পাপেট, যেটা ভেনিজুয়েলাতেও করেছে, এখানেও একটা পাপেট বসাতে চাইছে। গণতন্ত্রের উপর আমেরিকার কোনোদিন কোনো বিশ্বাস নেই। পাপেট সরকার যদি এখানে বসানো যায়, এবং সেটাই হয়তো বলবে যুদ্ধ হয়তো শেষ হয়ে যাবে, কেননা আমার লোক আমি খুঁজে পেয়ে, সেইটা একদম কথা বলি যে কোনো যুদ্ধই কিন্তু একটা খরচা সাপেক্ষ ব্যাপার। আমেরিকার ক্ষেত্রে যতই তারা ধনশালী হোক, এবং আমেরিকার অর্থনীতি যদি দেখেন খুব একটা, যতই তারা বলুন যে মেক আমেরিকা গ্রেট এগেন, কিন্তু সেই জায়গাতে কিন্তু আমেরিকার অর্থনীতিতেও কিন্তু একটা চাপ আছে, এবং সেখানকার জনগণ তারা বিশেষজ্ঞ, এবং তার সঙ্গে সঙ্গে যদি যুদ্ধটা কন্টিনিউ হয়, তাদের যে একটা আগ্রাসন নীতি সেটা হয়তো বোঝা যাচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে আমি বলছি এই হরমুজ স্ট্রেটের যে উল্টো দিকে যতগুলো দেশ আছে তাদের উপরে কিন্তু আমরা দেখছি যে ইরান থেকে কিন্তু একটা মানে মিসাইল হানা হয়েছে, এবং প্রত্যেকটা যতগুলো দেশ আছে সেই দেশগুলোর মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। হরমুজ স্ট্রেটের মধ্যে যত জাহাজ আছে না, সেই জাহাজগুলো হয়তো $100 কোটি দাম, কিন্তু সেখানে $500 কোটি তেল ক্যারি করছে তারা। এবং যত জাহাজ চলে তাদের কিন্তু ইন্স্যুরেন্স থাকে, এবং যত বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি এই গ্রেট ব্রিটেনে আছে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইন্স্যুরেন্স কভারেজটা থাকবে না। এবং ইন্স্যুরেন্স কভারেজ যখন থাকবে না, তখন যুদ্ধের ওই জায়গা দিয়ে কোনো জাহাজ কোম্পানি তারা কিন্তু আর জাহাজ পাঠানোর চেষ্টা করবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।